স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH ভোটার তালিকা সংশোধনের সম্পূর্ণ চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন নির্বাচন কমিশন ঘেরাও করব, মানুষকে ভয় দেখাচ্ছেন, কিন্তু সেগুলো যখন কাজ করছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন উদ্ভাবন করেছেন মাথা দিয়ে। এবার সরকারি চাকুরেদের ভয় দেখানো শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিএলওরা এই কাজ করবে, যে বিএলওরা নির্বাচন কমিশনের জন্য কাজ করছেন, যারা ভোটার তালিকা সংশোধন করছেন, তারা যদি সংশোধনটা সত্যি করেন তাহলে কিন্তু ভয়ঙ্কর কোনো একটা কনসিকোয়েন্স নেমে আসবে। তার কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরিটা কিন্তু আপনারা রাজ্য সরকারের আন্ডারেই করেন, আপনারা কিন্তু ইলেকশনের আগেও আমাদের সরকারের চাকরি করেন এবং ইলেকশনের পরেও আমাদেরই সরকারে আপনাদের চাকরি করতে হবে, কিন্তু তারা তো চাকরি করেন, তারা তো চাকর নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তারা ভোটার তালিকা সংশোধন বন্ধ করে দেবেন এমনটা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবে সরকারি চাকুরেদের চাকর বানানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় দেখে ভোটার তালিকা সংশোধন আটকে দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাংলায় রেখে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণে হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে প্রথমে আজকের বিশেষ প্রতিবেদন। घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। এইটা এক ধরনের থ্রেড কালচার। এই বাংলা জুড়ে যেভাবে থ্রেড কালচার চলছে বিভিন্ন কলেজে হাসপাতালে, এইটা একটা তার টাইপ। মুখ্যমন্ত্রী বিএলওদের একটা ভয় দেখিয়েছেন, যেহেতু বিএলওরা মুখ্যমন্ত্রীর আন্ডারেই কাজ করেন, ইনি হুমকি দিয়েছেন যে যদি কারোর নাম বাদ যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসলে আমাদের মাননীয়া উনি মানে অবৈধ কাজের সঙ্গে বেশি সাপোর্ট করেন। বিএলওদের কাছে যে এই যে থ্রেড কালচার উনি করেছেন, যারা অবৈধ ভোটার তাদেরকে বৈধ করবেন উনি? এটা কি আমরা ভারতীয় সংবিধানে এটা কি মেনে নেওয়া যায়? মানুষ যে পাশে নেই তা বিলক্ষণ টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মরিয়া হয়ে গেছেন যেন তেন প্রকারেণ রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি বাঁচাতে। সংশোধনী হলে যে বেজায় বিপদ টের পেয়েই এবার হাতিয়ার হুমকি। সরকারি কর্মী মানেই করতে হবে জো হুজুরি। ভয়টা ঠিক কোথায়, ভয় কোথায় তা নিজেই বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। বলছে 4 বার যাবে, 4 বার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে, নাও যেতে পারে। ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। ভয়টা বিলকুল সাফ। ভোটার তালিকা সংশোধনী হলেই ভুয়ো ভোটার হবে ভ্যানিশ। ক্ষমতাও যে চলে যেতে পারে তা টের পেয়েই এই ধমক চমক। শেষমেশ সরকারি বন্দোবস্ত কাজে লাগিয়ে ভয় দেখিয়ে ভোট বাঁচাবেন মমতা। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন না ভয় পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন রোহিঙ্গারা অনুপ্রবেশকারীরা ভোটার লিস্ট থেকে বাদ চলে গেলে একটা বড় অংশের ভোট তৃণমূল কংগ্রেসে আর পড়বে না, আর ওই চেয়ারটায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বসা সম্ভব হবে না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক সভায় ছিলেন,
সেই চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হিসেবে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন ওই চেয়ারটায়। মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক সভা থেকে নিজের কর্মচারীদের, নিজের সরকারি চাকুরিদের, তার সরকারের আন্ডারে যারা কাজ করে তাদেরকে বলা যে আপনারা নাম বাদ দিলে কিন্তু পরিণতি হবে, কোট আনকোট এই শব্দটা না বললেও এটাই মিন করেছেন, এটাই মানে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার। তিনি বলেছেন আপনারা রাজ্য সরকারের কর্মী, ভোট আসবে, ভোট যাবে, ভোটের আগে আপনারা রাজ্য সরকারেরই কর্মচারী থাকবেন, ভোটের পরেও আপনাদের চাকরিটা এখানেই করতে হবে। মানে কি বলতে চাইছেন? রাজ্য সরকারের অন্তর্গত যে সরকারি কর্মচারীরা কাজ করেন তারা বেআইনি কাজ করবেন, এটা বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যদি ইলেকশন কমিশন তাদেরকে নির্দেশ দেয়, তারা যখন ইলেকশন কমিশনের জন্য কাজ করছে যে অবৈধ নাম বাদ দিতে হবে, তারা বাদ দিতে পারবেন না? মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যে অবৈধ ভোটারদের বাদ দিতে আপনি একসময় আন্দোলন করেছিলেন, আজ আপনি বিএলওদের এবং সরকারি কর্মচারীদের হুমকি দিচ্ছেন প্রচ্ছন্নভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যে এই কাজ করলে পরিণতি হবে। এটা একটা মুখ্যমন্ত্রী সুলভ কাজ কিনা বাংলার মানুষ প্রশ্ন করছে। আজকে আমার প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, আমি যে প্রশ্ন আজকে করছি হাই ভোল্টেজে ডিবেটে যাওয়ার আগে, সরকারি চাকুরে মানে চাকর ভাববে সরকার? সরকারি চাকরি যারা করে তারা কি চাকর? তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ভয় পেয়ে গিয়ে নিজেদের দায়িত্বটা পালন করবেন না? এটা কি করে এক্সপেক্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তৃণমূল নেত্রী হিসেবে 21শে জুলাইয়ের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমি নির্বাচন কমিশন ঘেরাও করে ফেলবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা থেকে চিৎকার করে বলেছিলেন কারুর নাম বাদ দিতে দেব না। বুঝলাম রাজনীতির স্বার্থে, কিন্তু এবার তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রশাসনিক সভা থেকে আপনি বলছেন যে কারুর নাম বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেওয়া হয় তাহলে বিএলওদের নাকি পরিণতি হবে। তারই সঙ্গে সঙ্গে শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি মহিলাদের কি করতে বলছেন জানেন? এর আগে আমরা শুনেছি বিএসএফ কে দেখলে, কেন্দ্রীয় বাহিনীকে দেখলে কি করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করাবো। তার আগে শুনুন আবারও বাড়ির মহিলাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক দিচ্ছেন, এটাও তিনি করছেন প্রশাসনিক চেয়ারে বসে। কি বলছেন তিনি শুনুন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা, একটু দেখবেন। দেখতে চান? মা বোনেদের শঙ্খধ্বনির আওয়াজের সাথে পারবেন তো? মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? হবে নাকি? শুধু মা বোনেদের বলছি, আর কাউকে দরকার নেই। ওদিকে শঙ্খ, ওদিকে উলুধ্বনি, চিন্তা নেই, বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো। আবার খেলা হওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিএলওরা, সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গেলে তাদের ওপর যদি কোনো হামলা হয়, কোনো ঘটনা ঘটে যায়, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের চাকর ভাবছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের হুমকি দিতে পারেন? প্রশ্ন করবো আজ টিশলার অগ্নিবাণে। এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে, সজল ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন বিজেপি মুখপাত্র, রাজু ঘোষ রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, রাধামোহন রয় রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, শম্পা সেন রয়েছেন অধ্যাপক, এবং সৈকত চ্যাটার্জি রয়েছেন সরকারি কর্মী। আমি রাজুদাকে দিয়ে আজকে শুরু করতেই হবে, রাজু ঘোষকে দিয়ে, কারণ তিনি তৃণমূলকে সমর্থন করেন। আজকে আমার বিশ্বাস সেই সমর্থন রাজু ঘোষ তুলে নিয়েছেন তৃণমূলের থেকে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী একদিকে সরকারি কর্মচারীদের হুমকি দিচ্ছেন যে বিএলওরা যদি নাম বাদ দেয় কারুর,
তাহলে পরে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে, অর্থাৎ তিনি বলছেন যে আপনারা কিন্তু সরকারি কাজটাই আপনাকে করতে হবে ভোটের পরেও। আর তার সঙ্গে তিনি বাড়ির মায়েদের বলছেন খেলা একটু দেখাতে হবে বাড়িতে বিএলওরা এলে। এটা তো অসাংবিধানিক, আইনের বাইরে, আইন বহির্ভূত। বলুন রাজুবাবু। বিহারে SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিহারে ইতিমধ্যে লাগু হয়ে গেছে। তো সেখানে দেখা গেল যে বিহারে যখন SIR চলছে সেখানে বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে আর কুকুরের নাম অ্যাড হচ্ছে। কুকুর অফিসিয়ালি কুকুরের নাম অ্যাড হচ্ছে। কুকুরের নাম কি দিয়েছে? নাম দিচ্ছে ডগি বাবু, মায়ের নাম কুর্তি আর মায়ের নাম কুত্তা। অর্থাৎ অফিসিয়ালি কুকুরের ছবি দিয়ে SIR এর মাধ্যম দিয়ে বিহারে সেই নামটাকে অ্যাড করা হচ্ছে। বাংলায় SIR অ্যাড হলে এই রাজ্যের কিছু চিরকুটে চাকরি পাওয়া কিছু এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির কি সম্পর্ক আছে? কিছু চিরকুটে চাকরি পাওয়া সরকারি কর্মচারী আছে যারা বামফ্রন্ট জমানায় চাকরি করে এই সরকারকে কালিমালিপ্ত করতে চায়। তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এই রাজ্যের একটা ভোটারের নাম যেন বাদ না যায়। যদি কেউ চক্রান্ত করে তাদের কপালে শনি, রবি, রাহু, কেতু সব আছে। আচ্ছা বুঝলাম। সম্পাদি, আপনার কাছে আমার প্রশ্ন, সিম্পল প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের হুমকি যে আপনাদের সরকারি কর্মচারীদের কিন্তু সরকারি কাজটাই করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, রাজুদা যে কথাটা বলছেন যে উত্তরটা আমার উত্তরে তিনি চলে গেলেন বিহারে, সেখানে কোন কুকুরের নাম উঠেছে, আপনি কোনো লজিক পাচ্ছেন? না দেখুন, আমি এটুকু বলতে পারি যে সরকারি কর্মচারীরা সেটাই করবেন যেটা নিয়ম এবং যেটা আইনসম্মত উপায়ের মধ্যে দাঁড়িয়ে তাদের সরকারি কর্মচারীদের কাজটা করতে হয়। কারণ একটা দল কোনো দিন ক্ষমতায় থাকে, আবার অন্য দল ক্ষমতায় আসে, সরকারের পরিবর্তন হতে পারে, বিভিন্ন রুলিং পার্টির পরিবর্তন হতে পারে, কিন্তু সরকারের যে স্ট্রাকচার, সরকারের যে নিয়ম, ধরুন BSR, সেগুলো তো পরিবর্তিত হয় না, সেগুলো কিন্তু নিয়ম অনুযায়ী চলতে থাকে। সুতরাং সরকারি কর্মচারীরা নিশ্চয়ই এটা অবহিত আছেন যে তাদের কোনটা কি দায়িত্ব, তারা নিশ্চয়ই সেই দায়িত্ব নিয়েই কাজটা সব জায়গাতে করেন। আরেকটা বিষয় আমি আরেকটা বিষয় বলার, 1951 সালে সেন্সাসের পর আমরা জানি যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা NRC চালু হয়েছিল। সেই প্রস্তাবটা কিন্তু এখনকার নয় এবং 1951 সাল থেকেই কিন্তু সরকার, ভারতের স্বাধীনতা পরবর্তী সরকার চেষ্টা করে গেছেন ভারতবর্ষকে একটা শেপে আনার জন্য, একটা প্রকৃত রাষ্ট্রের যে চেহারা থাকে, যেখানে সিটিজেনরা কোথায় থাকেন, কোথাকার লোক, তাদের বংশ পরিচয় কি ইত্যাদি সম্পর্কে একটা তালিকা তৈরি করা। এই তালিকাটা কিন্তু আজকের সরকারের শুধুমাত্র লক্ষ্য নয়, তালিকাটা করার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা দেখেছি 1965 সালেও এটা আসামে প্রথম লাগু হয়েছিল। সুতরাং এইটাকে যদি এখনকার একমাত্র বিষয় বলে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ইতিহাস তাহলে আপনি স্বীকার করছেন যে SIR NRC দুটোই এক। ম্যাডাম, তাহলে আপনি স্বীকার করছেন SIR আর NRC দুটোই এক? এক করে উনি এটা বলেননি। না, ওটা উনি বলছেন, NRCর কথা বলছেন, উনি NRCর কথা বলছেন। তার মানে এটা হচ্ছে SIR NRC দুটোই এক। প্রত্যেকটা ক্ষেত্রে যে উদ্দেশ্য নিয়ে আজকে ভোটার লিস্ট তৈরির জন্য এগিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং দেশব্যাপী একটা প্রজেক্ট, সেই উদ্দেশ্যটা আমরা দেখছি বিহারে 56 লক্ষ মানুষের নাম বাদ গেছে। নিশ্চয়ই কোনো নাম অযথা বাদ দেওয়াটা উচিত নয়, সেটা আমি সমর্থন করি না, কিন্তু এটা তো আমরা প্রত্যেকেই জানি প্রচুর মৃত ভোটার। নামটা ওটা কি লেজ্জ? কুকুরের নাম উঠেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি ইয়ে করেছেন, আজকে হুমকি দিয়েছেন? 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালান, আজ পর্যন্ত সরকারি কর্মচারীরা তার মানে তার কথা শোনে না, তাদেরকে হুমকি দিতে হয়, হুমকি দিয়ে বলতে হয় আপনারা সরকারি কর্মচারী। আমি আবার আসছি রাজু, হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে জানতে মানে খেলতে খেলতে খেলোয়াড় হয়ে যাবে পুরো পশ্চিমবঙ্গ, আর বেশি জানতে গেলে জানতে জানতে কি হয় রাজুদের সেটা জানা উচিত। মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন, ছৌ নাচ করবেন, ছৌ নাচুন, ফেউ নাচুন, আমাদের কোনোটাতে আপত্তি নেই, কিন্তু ছৌ নাচ মানে হচ্ছে মুখোশ পরে নাচ। এই মুখোশটা আপনার খুলে দিয়েছে বাংলার মানুষের কাছে এই SIR শব্দটা। রাজুবাবুর খুব আপত্তি, কেন কুকুরের নাম উঠবে কেন? এটা রাজুবাবুর কথা না, এটা ভাইপোর কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কুকুরের বিরুদ্ধে ছাগলরা প্রেস কনফারেন্স করতে পারে না, বিশেষ করে তার নিজের কুকুর যদি মানুষের হসপিটালে ডায়ালিসিসের জন্য রেকমেন্ডেড হয়। মানুষের হসপিটালে যদি ডায়ালিসিসের জন্য রেকমেন্ডেড হতে পারে একটা কুকুর, ওনার কুকুর, ভাইপোর কুকুর,
অভিষেক ব্যানার্জির কুকুর যদি রেকমেন্ডেড হতে পারে তাহলে এটাও হতে পারে। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এর আগে কাগজে আমরা বহু পড়েছি লাদেনের নাম আছে, আমরা পড়েছি লাদেনের নাম আছে। আপনি কি চান বাংলার মানুষ জানতে চায় ওপারের নুরুলরা এপারে এসে নারায়ণ হয়ে থাকবে? আপনি সেটা চান? 56 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। এই 56টা লোকের মধ্যে থেকে নিয়ে আসুন, রাজনীতি করা ছেড়ে দেবো। 56 লক্ষ লোকের নাম যাদের বাদ গিয়েছে বলছেন, তাদের নাম নিয়ে সেই 56টা লোককে দাঁড় করান। ভারতীয় জনতা পার্টির নাম আর আমি কোনোদিন মুখে আনবো না। যাদের মৃত, আসলে এই মৃত ভোটারটাই হচ্ছে তৃণমূলের মানে ওই মৃত সঞ্জীবিনী সুধা, ওদের বাঁচিয়ে রাখার মূল চাবিকাঠি। ভৌতিক ভোটারটাই ওদের ভবিষ্যৎ। আমার বক্তব্য হচ্ছে মৃত ভোটারেরও নাম কাটা যাবে না। কেন বাবা? আমার প্রশ্ন হচ্ছে, এর আগে 2002 সালে বোধহয় হয়েছিল এসআইআর হয়েছিল, তখন মমতা ব্যানার্জি রাজনীতি করতেন তো, তখন তো ভাইপো ছিলেন না, তখন মমতা ব্যানার্জি তার আগে 11টা এসআইআর হয়েছে। 2002 সালের আগে 1947 সালের পর থেকে 2002 সাল অল্প অল্প সময়ের মধ্যে এসআইআর হয়েছে। তাতে দেখা গেছে 4 কোটি ভোটারের মধ্যে 28 লাখ লোকের নাম গেছে। এখানে গত তোমার কথা বলি, বলছি 1 কোটি 25 লাখ তো ফিক্সড করে নিয়েছেন যাদের নাম বাদ দেবে। ঠিক 1 কোটি 25 লাখ ঠিকই করে নিয়েছে। দেখো ভাই, তুমি ইট বালি সিমেন্টের গল্প করো প্রমোটার হিসেবে, ওটা ভালো লাগবে। তুমি রাজনীতির কথা বলতে এসো না। কারণ ঠিক বলেছে শুভেন্দু অধিকারী, গুণে গেতে বলেছে। মমতা ব্যানার্জি 2005 সালে যাদেরকে 1 কোটি বলেছিল তারা এখন বেড়ে মাত্র 25 লাখ বেড়েছে, এটাই বলেছে। তো দোষ কোথায় আছে? উত্তর আছে তোমার কাছে? মূর্খ ততক্ষণই সভা পায় যতক্ষণ চুপ থাকে। তো বলবো বেশ, শেষ করুন সজল ঘোষ। আমার আর কিছু বলার নেই। রাধামোহন বাবু হাত তুলছেন। রাধামোহন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলছেন যে সরকারি কর্মচারী যারা রয়েছে তারা এটা মনে রাখবেন, আপনাদের কিন্তু সেই সরকারি কাজ করতে হবে ভোটের আগে এবং ভোটের পরেও করতে হবে, তাই কারুর নাম বাদ দেবেন না। এই সরকারি মঞ্চে একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি, এটা আসলে ভয় দেখানো না ভয় পাওয়া? মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এবার ক্ষমতা হাতছাড়া হবে, তাই জন্য বলুন। না তো ভয় পাওয়ানো, না তো ভয় পাওয়া, আপনাদের ইন্টারপ্রিটেশনটাই ভুল আছে। যেটা হচ্ছে এসআইআর 2002 থেকে 2004 বেঙ্গলে হয়েছিল, তারপরে এখন অবধি হয়নি। এবারে আরম্ভ হয়েছে 2025-এ বিহার ইলেকশন থেকে। এবার আমাকে একটা কথা বলুন, শুভেন্দুবাবু যেটা বলছে যে রোহিঙ্গাদেরকে বের করবে, কিন্তু রোহিঙ্গাগুলো তো 2017-তে ঢোকা আরম্ভ করলো বর্ডার ক্রস করে মায়ানমার আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার বর্ডার কারা গার্ড করছে? বিএসএফ। একটু বলতে দিন আমাকে। আমি কোনো স্বীকার করছি না, আপনারই লিডার বলছে, আমি আপনার লিডারের কথা বলছি। এবার জিনিসটা হচ্ছে বিজেপি সেন্টারে আছে 2014 থেকে 2025 অবধি কি চোখ বন্ধ করেছিল বিএসএফ, না চোখ বন্ধ করেছিল হোম মিনিস্ট্রি যে ওরা রোহিঙ্গাদেরকে ঢুকতে দিয়েছে? তার মানে ইনারা ঢুকতে দিয়েছেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে মমতা ব্যানার্জি যেটা বলছেন এটা কিন্তু সঠিক কথা বলছেন। প্রত্যেক ইন্ডিভিজুয়ালিটির রাইট আছে, রাইট টু ভোট, যেটা আর্টিকেল 326-এ আছে। এবার জিনিসটা হচ্ছে যেটা বিএলওকে যেটা বলা হয়েছে যে প্রত্যেকের ভোটের অধিকার আছে। না না না, বলতে দিন আমাকে মাঝখানে বলতে দিন। আপনি প্রমাণ করুন কারা কারা রোহিঙ্গা আছে, প্রমাণ করুন। আপনারা প্রমাণ করতে পারছেন না তো, আপনাদের ভয় ঢুকে গেছে, আপনাদের ভয় ঢুকে গেছে, বিজেপির ভয় ঢুকে গেছে। এসআইআর না হলে কি করে প্রমাণ হবে? আপনি তাহলে এসআইআর 2014 পর কেন হয়নি? এসআইআর 2014 থেকে এখন অবধি কেন হয়নি? তাহলে বিজেপি কি রোহিঙ্গা ভোট দিয়ে জিতেছে? বিজেপি 2014 থেকে এখন অবধি কার ভোটে জিতেছে? কেন করেনি? না কেন করেনি? সংশোধনী হওয়া প্রয়োজন কিনা? প্রয়োজন যদি আছে, আপনারই কথায় চলি, তাহলে আপনি বলছেন প্রয়োজন আছে তো, আপনি বলছেন প্রয়োজন আছে, তাহলে 2014 থেকে 2025 অবধি বিজেপি কেন করেনি এসআইআর? কেন করেনি? না কেন করেনি? আমার প্রশ্ন উত্তর এটা না, কেন করেনি? কেন আমি বলছি কেন করেনি? কারণ হচ্ছে কিন্তু বিজেপির ভয় ঢুকেছে 2026-এ নর্মাল যদি ভোট হয় বিজেপি গো হারান হারবে, 30 থেকেও নিচে ভোট সিট আসবে। তার তৃণমূলের কোনোদিন ভয় ধরবে না। কেন? তৃণমূলে জনগণ সাথে আছে, জনগণ পাশে আছে, আর জনগণের জন্যই জনগণের ভোটটা সিকিউর করার জন্যই মমতা ব্যানার্জি বিএলওদেরকে করছে, যেটা ইসিআই তে বিজেপির ক্যাডারে কাজ করছে। হয়ে গেছে এতক্ষণ ধরে গরুর রচনা তো অনেক শুনলাম, একটা বেসিক আইডিয়া আমার জানার ইচ্ছা আছে। রাধারা যখন বলবে পরের বার উত্তর দেবে, বিএলও খায় না মাথায় দেয় ও জানে?
বিএলও কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় মোবাইল ঘাটবে না, না ঘেটে পরের বার বলবে তো যে বিএলও কোন আইন অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট হয়। আরে মোবাইল তো সবাই ঘাটে, তুমি ইলেকশন কমিশনের আর্টিকেল 325 229 কি আছে জানে তো? নিশ্চয়ই জানে। আচ্ছা এটা সিম্পল কথা বলি, বিএলও যারা কাজ করবে সরকারি কর্মচারী, তারা ইলেকশন কমিশন তাদেরকে ডেপুটেশনে নেবে, তারা সরকারি কর্মচারী, কোনো রানীমার বা বিষ্ণু মাতার দয়াতে নয়। ইসিআর কি পাওয়ার আছে কারো সিটিজেনশিপ? আরে দাঁড়াও না, তুমি বলো বলতে দাও, ভদ্রতা রাখো। নতুন মুসলমান গরু বেশি খায়, তুমি তো সবাই তৃণমূল হয়েছো জন্য গরু বেশি খাচ্ছ। থামো। আরে তোমার পাশেও তো থামো, তুমি থামো, তোমার পাশেও তো থামো, তার কিছু আছে, তোমার কি আছে? যাকে ফলো করছো সেটা আবার আসছি। হ্যাঁ দাঁড়াও, বিএলএ গুলো যারা গভর্নমেন্ট জব করে তাদের একটা জিনিস বুঝিয়ে দিই, পরিষ্কার বুঝিয়ে দিই। যারা সরকারি চাকরি করছে, ডেপুটেশনে বিএলওর কাজ করবে, তারা যদি গোলমাল করে কি হতে পারে ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছে, তাদের এগেনস্টে প্রসিডিং হবে। বিহারে 60 জন বিএলওর এগেনস্টে অলরেডি এফআইআর স্টার্ট হচ্ছে। এফআইআর স্টার্ট হলে কি হবে? জেলও হচ্ছে। জেল হলে তাদের চাকরি চলে যাবে, চাকরি ডিপার্টমেন্টের প্রসিডিং চালু হবে, তার সরকারি চাকরিটাও চলে যাবে সাসপেনশনের পরে। তার ফলে বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শুনবে তারা ডুববে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করে দিই, যারা সরকারি চাকরি করে, আমার পাশে দাদা আছেন, দিদিও আছেন, তারা ভালো জানবেন যে সরকারি চাকরি যারা করে তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, কারোর কোনো রানীমার দয়ায় না। চাকরি খেয়ে নেবো, এখানে থাকবে না, আর সরকারটা থাকবে কিনা সন্দেহ আছে। আজকে বড় বড় কথা হচ্ছে, বিহারে কারা বাদ গেছে? ডেড ভোটার্স 28 লাখ, ভুল হয়েছে বাদ দেওয়া। মাইগ্রেটেড ভোটার্স 24 লাখ, ভুল হয়েছে। ডুপ্লিকেট ভোটার্স 11 লাখ, ভুল হয়েছে। যাদের ডিটেল পাওয়া যায়নি এরকম হচ্ছে 11,000 সামথিং। বুথে একটা মুসলমান নেই, সেই বুথে দেখা যাচ্ছে 200-300 মুসলমান ভোটার। কোত্থেকে আসছে কেউ জানে না। তো এগুলো কি দোষ হয়েছে? সুপ্রিম কোর্টে তো গেছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার পর হিউম্যান রাইট ওয়াচ তার একটা মানে পৃষ্ঠপোষকতা আশীর্বাদ ধরনের এডিআর, যেখানে টাকা আছে জর্জ সরোসের টাকায়, তারা যখন মামলা করলো, আজকে সুপ্রিম কোর্ট কি ইন্টারফেয়ার করেছে? সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেনি, কারণ সুপ্রিম কোর্ট জানে এটা করা দরকার আছে। তৃণমূল তো ভোটে লড়বে। সেই রিপোর্ট বাংলাদেশে কোর্ট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট করছে। দাঁড়াও না, তৃণমূল তো ভোটে লড়বে। ভোটে লড়লে মানুষের ভোটে জিতুক না, বিজেপি শূন্য হয়ে যাক, বিজেপি একটা সিট না পাক, অন্তত এই ভরসা থাকবে যে মানুষ বিজেপিকে ভোট দেয়নি তাই বিজেপি জেতেনি, তো হোক, সেটা কেন হবে না? আর সিম্পল হিসাব কথা বলে, এসআইআর কথা হচ্ছে তো, এসআইআর ছাড়াও একটা অপশন থাকে এসএসআর, স্পেশাল সামারি রিভিশন। স্পেশাল সামারি রিভিশনে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় 10 থেকে 12 লাখ করে ভোটার বাদ যায়। আর আজকে বলছো না, আমি রাধাদার সাথে এক গলা মেলাতাম, বলতাম অমিত শাহের পদত্যাগ দাবি করছি আমি, যদি এই বর্ডারে ফেন্সিং এর জন্য ল্যান্ড এই সরকার দিত। আজকে শ্রমিক ভট্টাচার্য, আসামে কি হচ্ছে তোমাদের সরকার? আরে ওখানে কেন করছো না? শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে তুমি পার্লামেন্টে জানানো হয়েছে 1540.85 একর ডিফেন্স ল্যান্ড পশ্চিমবঙ্গে এনক্রোচ হয়ে বসে আছে। কারা করছে এনক্রোচ? কেন করছে? একদিকে জমি দেবে না, ফেন্সিং হবে না, এখানে আসবে, লোকদের কার্ড বানিয়ে দেবে, ভোটার বানিয়ে দেবে। সবথেকে বেশি রোহিঙ্গা ঢুকে আসামে কি হচ্ছে? আসামে তোমাদের সরকার তো, তোমাদের সরকার। রাধামোহন বাবু, রাজু বাবু বলুন কি বলছেন? না আমি বলছি বিএলও কি জিনিস? বিএলও কি জিনিস? বিএলও কি? আরে বিএলওটা কি বলো না? রোহিঙ্গা কি? বিএলও কি? বিএলও রোহিঙ্গা তুমি? পারমিট কে দেয় জানেন? তোমার চেনা লোকজন, তোমার চেনা লোকজন রোহিঙ্গা, তোমার ভোটার রোহিঙ্গা। বিএলও কি বলো না? জানো বিএলও কি জিনিস? আলোচনা করতে চলে এসো, বিএলও কি জানো না? বিএলও কি? ইলেকশন কমিশন কি দায়ী জানো না? আলোচনা করতে চলে এসো। আমি বলছি যে এই যে মুখ্যমন্ত্রী বলেছেন না ভোটের পরও কাজ করতে হবে, এর আগে পুলিশকেও এই কথা বলেছিলেন। আমি বলছি ভোটের পরেও কাজ করতে হবে বলেই এদের কিন্তু এবার শুধরে চলতে হবে। সরকারি কর্মচারীরা বুঝে গেছেন যে ভোটের পরেও আমাদের কাজ করতে হবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথা ব্ল্যাঙ্ক চেকে সই করা যাবে না। কারণ ওনারা বুঝেছেন যে এই ভোটের পরে, যে মমতা ব্যানার্জি বলেছেন আমি কাঁসর বাজাতে পারি, ঘন্টা বাজাতে পারি, আমি বলছি ভোটের পর আপনার হাতে কাঁসরও থাকবে না, শুধু ঘন্টাটাই থাকবে। আমি বলছি যে বিজেপি ভয় পেয়েছে, হ্যাঁ একদম আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি ভয় পেয়েছে, ভীষণ ভয় পেয়েছে। ইন্টারনাল সিকিউরিটি মুখ্যমন্ত্রী এই রাজ্যে যে অবস্থায় নিয়ে গিয়েছেন,
তাতে বিজেপি শঙ্কিত ভারতবর্ষের ভবিষ্যতের কথা ভেবে, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার কথা ভেবে, ভারতবর্ষের যারা প্রকৃত ভারতীয় হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের প্রত্যেকের কথা ভেবে। আজকে বাংলাদেশের লড়াইটা কিসের হচ্ছে আপনি আমায় বলুন তো? ওখানে তো আর হিন্দু নেই, ওখানে তো আর হিন্দুদের সাথে লড়াই হচ্ছে না। পাকিস্তানে নিজেদের মধ্যে খুনোখুনি কিসের মধ্যে হচ্ছে? এক মিনিট, এটা ওখানে তো আর আরএসএস নেই। আমি বলছি ওখানে হচ্ছে এই একই মুসলিম ভার্সেস মুসলিম, সেই সমস্যাটা যাতে এখানে না হয়, যাতে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের আদি বাসিন্দারাই থাকে, সেই চেষ্টাই আজকে বিজেপি করছে। সেই ভয় আমাদের আছে। সৈকত চ্যাটার্জি, এক সেকেন্ড। সৈকত চ্যাটার্জি, আপনি সরকারি কর্মচারী, আপনি এর আগে ভোটেও কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন বিএলওরা যদি কারুর নাম বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু এখানেই সরকারি চাকরিটা করতে হবে, মাথায় থাকে যেন সেটা। প্রচ্ছন্ন হুমকি, সরকারি চাকরি হিসেবে আপনার ভয় লাগছে? এরপর ভোটের কাজে গিয়ে সত্যি করে যা ইলেকশন কমিশন থেকে বলা হবে সেই কাজটা করতে কি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আটকাবেন? এবার বলুন। সত্যি কথা বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে একটা প্রশাসনিক সভায় বসে যেভাবে একটা আইনি বিরুদ্ধ আচরণ করেছেন, আমি প্রথমেই সংগ্রামী যৌথ মঞ্চের একজন সংগ্রামী সৈনিক হিসেবে তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে। তার কারণ উনি এমন একটা ভয়ের আবহ তৈরি করতে চাইছেন, এর আগেও উনি বহুবার করেছেন, যাতে এই বিএলও কর্মী যারা যাবে বিএলওর কাজ করবে তারা প্রথমেই একটা চাপে পড়ে যায়। এবং তাদের এই চাপটা কেন? এর আগে আমরা ভোট করতে গিয়ে দেখেছি ভোট লুট হয়েছে, আমার বুথের বাইরে 12টা বোমা পড়েছে, আমার বুথের বাইরে 7 রাউন্ড গুলি চলেছে, আমার প্রিজাইডিং অফিসারকে এসে ঘাড় ধাক্কা দিয়েছে এবং আমি ফার্স্ট পোলিং অফিসার ছিলাম, আমাকে বার করে দেওয়া হয়েছে আমি প্রতিবাদ করেছিলাম বলে, এবং সেখানে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। এই অভিজ্ঞতাগুলো আমাদের প্রত্যেক বছর ইলেকশনের সময় হয়। আর এবছর যেহেতু এই বিএলওদের নিয়ে এত চর্চা হচ্ছে, উনি প্রথমেই একটা প্রশাসনিক সভায় বিএলওদের ভয় দেখিয়ে দিচ্ছেন, বিএলওরা যাতে ভয়ে ভয়ে থাকে। বিএলওরা উনার কোনো কেনা সম্পত্তি নয়। উনি যদি ভেবে থাকেন যে উনি ভয় দেখাবেন এবং সবাই ভাববে যে উনার ভয়ে সবাই তড়হড়ি কম্প হবে, তা নয়। বিএলওরা জোট বাঁধছে। এই সমস্ত ব্লক লেভেল ভয় দেখাচ্ছেন কেন? আবার ভয় দেখাবেন, এখানে কি ভয় দেখাবেন রাজুবাবু? বলে দিতে দিন, এখানেও কি ভয় দেখাবেন? বিএলও কি জিনিস বলতে পারবেন এখন রাজুবাবু? যারা চিরকুটে বিএলওটা কি বলুন? এতক্ষণে সার্চ করা হয়েছে, এতক্ষণে সার্চ করা হয়নি, বুঝতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি। সরকারি চাকরিদের যারা শুধুমাত্র সরকারি কর্মচারীকে একটু বলতে দেবেন? রাজুবাবু, সরকারি কর্মচারীকে বলতে দেবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভয় দেখাবেন? পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন নাকি আপনি হুমকি দিচ্ছেন? রাজুবাবু বলতেন সরকারি কর্মচারীকে বলতে 2024 সাল পর্যন্ত। বেশ রাজুবাবু, এটা সরকারি কর্মচারীকে বলতে রেসপেক্ট করুন। কেন্দ্র সরকার অফিশিয়ালি জানাচ্ছে রোহিঙ্গা রয়েছে 22,000। আচ্ছা, রেসপেক্ট করুন একটু। সরকারি কর্মচারী বলছেন, সৈকত বাবু বলুন, শেষ করুন। রোহিঙ্গাদের যে অফিশিয়ালি ভাবে কি লাগবে তোমার? যে রাজনৈতিক দলের একজন পঞ্চায়েত প্রধান, যে অনুপ্রবেশকারী, সেই লাভলি খাতুন মালদা জেলার, তা সেই একজন পঞ্চায়েত প্রধান, সে যদি অনুপ্রবেশকারী হয় তাহলে সেই দলের অনেক কর্মী, অনেক অনুপ্রবেশকারী, অনেক বিজেপির অসীম সরকার লুকিয়ে আছে। অসীম সরকার আপনারা ভয় দেখাচ্ছেন। আগামী দিন আপনাদের কিন্তু মানুষ ক্ষমা করবে না। এক সেকেন্ড, রাজুদা এভাবে ডিস্টার্ব করবে না প্লিজ। অসীম সরকার, আমি আসি সম্পাদক, এটার উত্তরটা আমায় নিতেই হবে, এটা তো বলা যায় না। হ্যাঁ, একদমই বলা যায় না। এই রাজ্যের সরকারই তাকে পশ্চিমবঙ্গের মাননীয় বিধায়ক হিসেবে সার্টিফিকেট সই করেছে এবং বসিয়েছে, শপথ বাক্য পাঠ করেছে। এবার এক মিনিট, আমি তোমাকে বলি ভাই, দেখো তুমি আমার নামে বলো, তুমি অসীমদার নামে বলো না, দুটো কবিতা এমন তোমার নামে বলে বাজারে ছাড়বে, তুমি রাস্তায় মুখে দেখাতে পারবে না। এমন দুটো গান তোমার নামে বলে বাজারে ছাড়বে যে তুমি তোমার 14 পুরুষের বাড়ি থেকে বেরোতে পারবে না। আমাকে পরের ভাগের জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় দেখাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন, এই বক্তব্য থেকে ক্লিয়ার হবে, কারণ তার মনের কথাটা উঠে এসছে। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তারপরেই যাবো আজকে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় পাঠ। শুনুন। এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন, বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে, 4 বার যাবে। 4 বার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে
ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলে দিলেন যে আসলে তার ভয় যে নির্বাচন কমিশন যদি চক্রান্ত করে বা কোনোভাবে চক্রান্ত হয় তাহলে ডবল ইঞ্জিন সরকার এসে যাবে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার আসাটা ভয় এবং সেইটা আটকানোর জন্য মরিয়া চেষ্টা কিনা আমার দ্বিতীয় প্রশ্ন আজকের দ্বিতীয় অগ্নিবাণ কিশলার অগ্নিবাণে। দ্বিতীয় প্রশ্ন, ভুয়ো ভোটে রাজ্য জয় অর্থাৎ বিজেপির জয় হবে বলে কিংবা ভুয়ো ভোটে রাজ্য জয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটে রাজ্য জয় করে এসেছেন বলে আজকে সংশোধনে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, ভুয়ো ভোটে জয় করে আসার ফলে সেই কথাটা মাথায় রয়েছে বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে এই ভুয়ো ভোটগুলো বাদ চলে গেলে তার চেয়ারটাও চলে যাবে। আমি প্রথমেই যাব রাধামোহন বাবুর কাছে। রাধামোহন বাবু, এতটা ভয় শুধুমাত্র কি এই চেয়ারটা আঁকড়ে থাকার জন্য? ভুয়ো ভোটগুলো চলে গেলে তো আর ক্ষমতায় আসা যাবে না। রাধামোহন বাবু, আমি না করবে না, করি না, ভালো আমি এসব করি না। হ্যাঁ, এবার জিনিসটা হচ্ছে দেখুন, এই যে আপনি যে বলছেন, দেখুন চেয়ারের রাজনীতি আমরা করি না, চেয়ারের রাজনীতি বিজেপিরা করে, ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের স্বার্থতে রাজনীতি করি। এই যে বাঙালিদের সঙ্গে যে হেনস্থা করা হচ্ছে এটা কারা করছে? বিজেপিরা করছে। কোথায় করছে? বিজেপি শাসিত রাজ্যতে করছে। আর এই যে রোহিঙ্গা বলে কাকে বিজেপি বের করতে চাইছে? বাঙালিদেরকে বের করতে চাইছে। যেমনি বা মুসলিম বলে টেররিস্ট বলে দাগিয়ে দিত, সেমনি বাঙালিকে দেখে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। এটা বিজেপিরা করে, আমরা করি না। আমরা দেখুন এই যে চেয়ারে যে আপনি লড়াই বলছেন, আমাদের লড়াই নেই। বিজেপিদের সঙ্গে কি লড়াই করব? 26-এ ইনাদের আরও সিট কমে যাবে, 30ও যাবেন, আমি এটাও বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। এবার জিনিসটা হচ্ছে যে এই যে যেভাবে মানে ইলেকট্রাল রোল থেকে যেভাবে বাদ করা হচ্ছে ভোটারদের, একটা কথা বলুন তো, ইসিআইয়ের কি রাইট আছে? আমি তো আমার ভাই তরুণকে জিজ্ঞেস করছি, ইসিআইয়ের কি রাইট আছে কারো সিটিজেনশিপ কেড়ে নেওয়া? মামলা আরে কথাটা শুনুন, আরে ভাই বলতে দাও না ভাই। তুমি আইন পড়ে পণ্ডিত হয়ে গেছো, তুমি আইন পড়ে পণ্ডিত হয়ে গেছো, অনেক বেশি পণ্ডিত হয়ে গেছো। আরে বলতে দাও না ইসিআইকে, আরে ভাই ইসিআইকে নিজের ক্যাডার বানানো ছেড়ে দাও না, কনস্টিটিউশনাল বডিকে নিজের ক্যাডার বানিয়ে দিয়েছো। বলতে দাও, আমার গলায় একটু প্রবলেম আছে, বলতে দাও। তুমি তোমাকে আমি ডিস্টার্ব করছি না, বলতে দাও না। এবার জিনিসটা হচ্ছে না, তোমাকে কিন্তু ডিস্টার্ব করিনি সজলদা। এবার দ্রুত শেষ করুন, সম্পাদকের কাছে যেতে হবে। এবার জিনিসটা হচ্ছে দেখুন, এই যে ভুলভাল করে যে বিজেপি ইলেকট্রাল থেকে ভোটারদের নাম বের করছে বলে ভয় পাচ্ছেন মমতা, প্রশ্ন এটা, উত্তর দিন। না, আমি তো বললাম অফকোর্স ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে না বলে অফকোর্স আমি ভোটার, আমাকে যদি বের করে দেয় ভুলভাল ওরা এই দেখিয়ে, তো অফকোর্স সবাই বিদ্রোহ করবে, কেন করবে না? তো আমরা তো জনগণের জন্য রাজনীতি করি, আমরা তো জনগণের জন্য রাজনীতি করি। আমি তরুণ জ্যোতির কাছে একবার যাব। তরুণ জ্যোতি, আমার প্রশ্ন হচ্ছে, আমি সম্পাদী আসি এরপরে আপনার কাছে। তরুণ জ্যোতি, আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় দেখাচ্ছেন না ভয় পাচ্ছেন? ভুয়ো ভোটে ক্ষমতায় এসে এবার ভুয়ো ভোটগুলো চলে যাবে, এসআইআর হয়ে গেলে, আহারে তাই জন্য ভয়? এত ভয়ের পিছনে কারণ কিসের যদি সত্যি ভয় হয়ে থাকে? মনে করছো ভয় পাচ্ছেন তিনি? আজকাল তৃণমূলের নেতা কর্মী, এমনকি তৃণমূলের সুপ্রিমো যখন কথা বলে, স্বরলিপির তৃতীয় সুর এবং ষষ্ঠ সুর আমার প্রচন্ড মনে পড়ে। যাই হোক, এতগুলো ওনার ভয় পাওয়াটা স্বাভাবিক। রোহিঙ্গার ভোটে, বাংলাদেশি মুসলমানের ভোটে উনি বারবার জিতে আসছেন। এই কাকদ্বীপের ওখানে একটা বস্তি আছে, সেখানে 15,000 টাকা করে নিয়ে ভোটার আইডি করে দেওয়া হচ্ছে। নিউটাউন এলাকাতে সেম। আচ্ছা, বাঙালি প্রেম বলছে। আজকে না তামান্না বলে ওই বাচ্চা বোনটির আমাদের আজকে জন্মদিন। তৃণমূল জিতলো বলে যাকে বোমের আঘাতে মরে যেতে হলো, 26,000 চাকরি গেল না, তারা উড়িয়া বা রাজস্থানী ছিল না, বাঙালি ছিল। আর এরা লড়াই করার কথা বলছে, আমার তো মায়া হয়। রাজুদা মানে রাধাদা এর সাথে যখন দেখি, আমার এর সাথে ঝগড়া করতে একদমই ইচ্ছা হয় না। কেন বলো? তৃণমূল করে তো। আজকে তৃণমূল মারছে তৃণমূল, মরছে তৃণমূল, আজকে আছে কালকে দেখবো খরচা হয়ে গেছে তৃণমূলের খাতায়। এদের সাথে ঝগড়া করতেও আমার খারাপ লাগে। লড়াইটা এরা নিজেদের মধ্যে করুক, জনগণের ব্যাপারটা আমরা বুঝে নেবো। সব মিটিংকে লাস্ট মিটিং মনে করবো। বেশ, আমি এক সেকেন্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো শোনালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন সবার অধিকার নিয়ে। সবার অধিকার আছে ভোট দেওয়ার, অবশ্যই। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে, কত রোহিঙ্গা আছে দেশে বিশ্বে, এদের কাছে কোনো তথ্য রয়েছে? তো অসমীচীন, অশিক্ষিত, জানে না। আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে, তারা 2021-এ আর 2024-এ যা শিক্ষা পেয়েছিল, 2026-এর শিক্ষা আরো কঠিন হবে, তৈরি থাকবে।
বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না, আমরা মাথা নত করবো না। আর গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে আমরা বাংলায়ও ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। বাংলায় অনেক অবাঙালিরা থাকে, আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের একই অধিকার রয়েছে যা আমাদের প্রত্যেকের রয়েছে। সম্পাদি, দেখো কিশোর, একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেকবার যখন দেখা যায় যে কোনো গণ আন্দোলন গড়ে উঠছে একটা ভয়ঙ্কর ঘটনাকে কেন্দ্র করে, সেটা আরজি করের মতন আন্দোলনই হোক বা এই ল কলেজে ধর্ষণ বিরোধী আন্দোলনই হোক, অথবা আমাদের এই চাকরি হারা যে সমস্ত ছেলেমেয়েরা বসে রয়েছে রাস্তায় তাদেরই আন্দোলন হোক, এই যে ইস্যুগুলো দগদগে ক্ষতগুলো আমাদের চোখের সামনে প্রত্যেক দিন জ্বলে উঠছে, আমাদের আহত করছে। তামান্নার মতো বাচ্চারা মারা যাচ্ছে স্কুলে বা খেলতে গিয়ে। এই যাবতীয় ইস্যুকে চাপা দিয়ে দেওয়ার জন্য, মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য দেখা যায় যে প্রত্যেকবার নতুন নতুন ইস্যু তৈরি করা হয়। এখন একটা ইস্যু হয়েছে এখানে, সেটা হলো এই বাঙালি 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 ইস্যু। আমি জানি না যে বাংলা বাঁচাওয়ের জন্য এনারা এতদিন ঠিক কী করেছেন। এই যে বাংলা ভাষা, যে ভাষায় তারা কথা বলেন, তারা এখন ভাষা সন্ত্রাস নিয়ে নানান রকম অনুষ্ঠানের আয়োজন করছেন, অথচ তাদের নির্বাচিত যারা বিধায়ক বা তাদের জনপ্রতিনিধি, তাদের যে ভয়ঙ্কর ভাষা, যে কদর্য কুৎসিত ভাষা আমরা প্রত্যেক দিন শুনি, এখন সেটা হয়ে গেল তাদের বিষয়। তো নির্বাচনটা কিসের জন্য হবে, কোন পরিবর্তনের জন্য হবে, ইস্যুগুলো কি? ইস্যুগুলো কি এটা হতে পারে যে ভারতবর্ষের, গোটা ভারতবর্ষ জুড়ে সরকার একটা নির্বাচনের ক্ষেত্রে সমস্ত ভোটারদের চিহ্নিত করে একটা জায়গায় আনতে চাইছেন, এইটা ইস্যু? না পশ্চিমবঙ্গের ইস্যু কর্মসংস্থান, পশ্চিমবঙ্গের ইস্যু মানুষের দারিদ্র্য, পশ্চিমবঙ্গের ইস্যু এত লক্ষ কোটি বেকারের চাকরি যাওয়া, পশ্চিমবঙ্গের ইস্যু ল অ্যান্ড অর্ডার, এত হাজার মেয়ের ধর্ষণ, সেই মামলাগুলোর বিচার কোনটা হবে? পশ্চিমবঙ্গের ইস্যু, সেটাকেও তো চিহ্নিত করতে হবে দরকার, যাতে করে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং এই ব্যক্তিরা যারা এসে আমাদের জিনিসপত্র দখল করে বসে আছে তাদেরকে বাদ দেওয়া যায়। আমি সৈকতের কাছে যাবো। এক সেকেন্ড রাজুদা, সৈকতের কাছে আমার প্রশ্ন। সৈকত, সরকারি কর্মচারীদের রাস্তায় বসানো হয়েছে, রাস্তায় থেকে তারা আন্দোলন করেছেন, মার খেয়েছেন বিভিন্ন সময়, এবার হুমকি কেন? নিজের কাজটা করবেন না আপনারা, নাম বাদ দেবেন না, রোহিঙ্গা দেখলেও নাম বাদ দেবেন না, এই কাজটা করার জন্য হুমকি দেওয়া হচ্ছে আপনাদের। বলুন সৈকত। হ্যাঁ, সেটা তো বটেই। উনি তো ভয় পেয়েছেন, এবং ভয় পেয়েছেন বলেই আজকে সরকারি কর্মচারী, শিক্ষক যারা বিএলওর কাজ করবেন তাদেরকে উনি ভয় দেখাচ্ছেন একটা প্রশাসনিক সভা থেকে। উনি ভাবছেন যে উনি ভয় দেখালেই সবাই ভয় পাবে, কিন্তু বিষয়টা তা নয়। সরকারি কর্মচারীরা, বিএলওরা এবার জোট বাঁধছে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ সেভাবেই কিন্তু উদ্যোগ নিয়েছি যে প্রকৃত অনুপ্রবেশকারী তার নামটা বাদ যাবে। বছরের পর বছর ধরে কোনো মৃত ভোটার সে ভোট দিয়ে চলে যায়। আপনি বলছেন ভয় পাচ্ছেন না আপনারা? স্পষ্ট করে দিন আজকে সলার অগ্নিবাণে। আমরা ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি না, তার কারণ মাননীয় ভয় দেখানোটাই উনার সংস্কৃতি। আমরা ওই সংস্কৃতি বলাটা ভুল হয়ে গেল আমার, ওটা উনার অপসংস্কৃতি। আমরা ওই অপসংস্কৃতির বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই চালিয়ে যাব, এবং আমরা যেটা ন্যায্য, যেটা স্বচ্ছ সেটাই করব। কেননা আমরা আজকে যে পেশায় যুক্ত আছি সেটা কোনো চিরকুটে নয়, সেটা অস্বচ্ছতার সঙ্গে নয়, স্বচ্ছতার সঙ্গে। এবং আমরা সাধারণ ঘর থেকে উঠে আসা খুব সাধারণ মানুষ। আপনাকে সাপোর্ট কোন দল করছে এটা বলে দিন। বিজেপি করছে, সিপিএম করছে। দেখুন, এখানে আমরা এখানে আমি রাজনৈতিক কথাবার্তার মধ্যে আপনাদের যাব না। এই দাঁড়াও, রোহিঙ্গা, এই আমাকে 10 সেকেন্ড, আমাকে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। না না না, আমার 10 সেকেন্ড। বন্দ্যোপাধ্যায় আজ ভয় পেয়েছেন, হয়েছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড, তাই সরকারি 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। সরকারি অনুষ্ঠানে চেয়ার থেকে বসে বলা যায় যে এই কাজটা করলে পরে চাকরি চলে যাবে, কিংবা এই কাজটা করলে চাকরি থাকবে, এটা করা যায় কি সজলদা? না, আমি একটু বলি, 10 সেকেন্ড বলি, সজলদা বলি। হ্যাঁ, আমি বলছি যে এত রোহিঙ্গা যে আপনারা করছেন, সারা বিশ্বে রোহিঙ্গার সংখ্যা কত জানেন? সারা পৃথিবীতে মাত্র 35 লাখ, 35 লাখ সারা বিশ্বে। আর বাংলায়, আরে বলছি সারা বিশ্বে 35 লাখ সংখ্যা রয়েছে, বলতে দিন। আর ভারতে মাত্র 22,500। রাজু আবার বলেছি কাজে চুপ করতে হবে। রাজু কতজন বিহারে? রাজু অনেকক্ষণ বলেছি। তুমি বলছো 35 লাখ, তোমার পিসিমণি বলেছে 17 লাখ সারা পৃথিবীতে। আগে ঠিক করে নাও কোনটা বলবে। আমি বলছি শুনুন, এখানে অসীম সরকারের নাগরিকত্ব নিয়ে কথা হয়, এখানে মোদিজির নাগরিকত্ব নিয়ে মামলা হয়, যে তাদেরও কার্ড দেখাতে হবে, কিন্তু এরা কার্ড দেখাবে না বলে। আমি বলছি, আমি তরুণকে বলবো যে রোহিঙ্গা দেখতে তোমায় কাকদ্বীপে যেতে হবে না,
তুমি রোহিঙ্গা দেখতে গুলশান কলোনি চলে যাও, সেখানে 2 লক্ষ মানুষ বাস করে, 3,000 মাত্র ভোটার। আচ্ছা, ববি হাকিমকে আমরা দেখলাম এরম ভাবে একটা স্লেট নিয়ে হাঁটছে, তাতে লেখা আছে ওর তো ওটাই শেখা উচিত। কারণ উনি কিছুদিন আগেই বাংলা ভাষা নিয়ে বলছিলেন না, উনি কিছুদিন আগে বলেছিলেন আধা আবাম উর্দু মে বাত করেগা, মানে বোঝেন অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা সুদিন আসছে বলেছিলেন, উনি অপেক্ষায় ছিলেন। মমতা ব্যানার্জির প্যাডে উর্দুতে লেখা আছে, ববি হাকিমের প্যাডে উর্দুতে লেখা আছে। কদিন আগে বলেছিলেন নানা ভাষা, নানা মত, নানা অভিধান। তারপর বললেন মদন মোহন নিয়ে আমার কোনো আর্গুমেন্ট নেই, আমি এটা মানি। তারপর এই যে যাদের কথাবার্তার ঠিক ঠিকানা নেই, মমতাদি কি বলেন, আমি চুলের মুখ্যমন্ত্রী, চুলটা ইংরেজিতে শুনবেন। এই যাদের ভাষাটা তো টপিক নয় সজলদা, যাদের মুখের ভাষা হয়, ভয় দেখাবে কেন? ভয় দেখাবে কেন? কেউ ভয় পাচ্ছে না। যদি ভয় পেত একজন সরকারি কর্মচারী এখানে বসে সোচ্চার কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আঙুল তুলে কথা বলতেন না। মমতা ব্যানার্জি এটাই ভুলে যাচ্ছেন। আজ থেকে 5 বছর আগে আপনাকে ভয় পেতেন, আজ থেকে 10 বছর আগে আপনাকে ভয় পেতেন, হয়তো তখন শ্রদ্ধাও করতেন, কিন্তু আজকে মানুষের পিঠ পেছোতে পেছোতে দেয়ালে লেগে গেছে। আজকে ভয় পেলে পরবর্তী প্রজন্মের সঙ্গে নিজের ছেলেপুলে সন্ততির সাথে কম্প্রোমাইজ করতে হবে। তাই মানুষ আর ভয় পাচ্ছে না দিদিমণি, মানুষ আর ভয় পাচ্ছে না। রাজু ঘোষ হাত তুলছিলেন, উত্তর দ্রুত। মানুষ ভালোবেসে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, ভালোবেসে, তাহলে ভয় পাওয়ার কি দরকার? কেউ ভয় পায় না, ভালোবাসা বুঝে। আরে ভয় দেখাচ্ছেন তো। বিজেপি বাঙালি মানে বাংলা মানে বাঙালিকে বাংলায় কথা বললে বাংলাদেশি ভাবে, তাদের মধ্যে ভালোবাসা শব্দটা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসে নিজের করতে যেও না, টিআরপি খেতে যেও না, লোকে কিস্তি দেয় তোমাদের। এইসব দেখলে লোকে তোমাদের গালি দেয়, তোমাদের ভাবা উচিত তোমাদের পরিবার আছে না নেই, আমি সেটাও বুঝে পাই না। মানুষ ভোট যদি দেয়, এক মিনিট রাজু, মানুষের ভোট যদি হয় তাহলে মৃত ভোটারের ভোট নিয়ে তুমি এত লালায়িত কেন? মৃত ভোটার বলো এখানে দাঁড়িয়ে যে মৃতদের নাম বাদ যাক। আরে আপনি জানলেন কি করে 1,25,00,000 মৃত ভোট আছে? তাহলে সেই লিস্টটাই বাদ দিন। কেন বেশ, না আমরা তরুণ কাছে যেতে হবে, সময় কম, একদম কম। লাস্ট কমেন্ট তরুণ জ্যোতি, তারপর আমি ফোন নেব আজকে। এক সেকেন্ড করতে হবে, কারণ এই 1 কোটি ভোটার অনুপ্রবেশকারীদের মধ্যে, এটা মমতাদি 20 বছর আগে জেনেছিলেন। অনুপ্রবেশকারী কবে এলে অনুপ্রবেশকারী হয়? আরে যবে এসেছিল, যেদিনই আসল কথা আসুন, এটাই তো বলছি। 1952 সালের পরে যারা এসেছে তারা সবাই অনুপ্রবেশকারী। আপনাদের কথা, আপনাদের কথা 1952 সালের পরে 2005। আরে বলছি না সজল দা, আমার টপিকে ফিরতে হবে। আমি তরুণ জ্যোতিকে একটা লাস্ট কমেন্ট দেব। বেশ, না আমার সময় একদম কম। তরুণ জ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন না ভয় দেখাচ্ছেন? এক সেকেন্ড উত্তর। বেশ, আমার সময় কম। এক সেকেন্ড রাজু, আপনাকে উত্তর অনেকক্ষণ দিয়েছি। তরুণ জ্যোতি লাস্ট কমেন্ট হচ্ছে না যে কতজন আছে হিসাব নেই, সত্যি হিসাব থাকবে কি করে? যারা রিফিউজি বৈধ তাদের কাগজ থাকে, যারা ইলিগাল ইমিগ্রেন্টস, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তারা অবৈধ, তাদের হিসাব থাকাটা সম্ভব না। হিসাবটাই করা দরকার। আমাদের এখানে রিসোর্সেস লিমিটেড, তো এখানকার কারা সেটা জানাটা খুব দরকার। অসুবিধা কি আছে দাদা? তোমাকে তৃতীয় ষষ্ঠ সুর বললাম, বুঝলে না? তোমাকে যখন বললাম যে তোমাদের কথাটা অন্তত স্বরলিপির তৃতীয় সুর ষষ্ঠ সুরের মতো লাগে, ভদ্রভাবে বললাম, বুঝলাম না, বোঝাই। তোমায় গাধা বললাম বেসিক্যালি, আমি বেসিক্যালি গাধা বললাম। বেশ, পার্সোনাল অ্যাটাক নয়, গাধা। আমার আজকের টপিক না, আমার আজকের টপিক একদম স্পেসিফিক। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়, সরকারের অনুষ্ঠানের চেয়ারে বসে বলতে পারেন না আপনারা সরকারি কর্মী, কারোর নাম বাদ দেবেন না। এটা খুব মানে এটা একদম আউট অফ কোশ্চেন যে একজন মুখ্যমন্ত্রী বসে হুমকি দিচ্ছেন। তিনি ভুলে যান তিনি মুখ্যমন্ত্রী। তিনি বারবার মনে করেন তিনি এখনো বিরোধী দলনেত্রী। তার যে সাংবিধানিক দায়িত্ব হয় তিনি ভুলে যান। তিনি বারবার কনস্টিটিউশনাল হেডগুলোকে চ্যালেঞ্জ করেন যে আমি মানে ইলেকশন কমিশন মানবো না, আমি দেশের সংবিধান মানি না, এগুলো বেকার কথা বলেন। এই আমি চিনতে পারছি না এটা কি সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিল অবৈধ অনুপ্রবেশকারীরা ভোটার সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক আমাদের এখানে ডেমোগ্রাফি। 21শে জুলাই আন্দোলন কেন হয়েছিল প্রশ্ন থাকছে। একদম 10 সেকেন্ডে রাধামোহন বাবু, তারপর আমি পোল নেব। আজকে আমি দর্শকদের যে প্রশ্ন করেছিলাম, রাধামোহন বাবু 10 সেকেন্ড। যেটা বলছে যে ইসিসিআই এর কথা মানেন না, ইসিআই যদি বিজেপির সুরে কথা বলে তাহলে তো ইসিআই হলো না, কনস্টিটিউশনাল বডি আর হলো না, এটা তো বিজেপির ক্যাডার হয়ে গেল। আরে ভাই বলতে দাও না একটু।
বিজেপির ক্যাডারের মতন কথা বলছে। আরে কোনটা বলছে? সুপ্রিম কোর্টে কি হলো? মতন কথা বলবে। আমি সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম ভোট বাঁচাতে মমতার ভরসা কি এবার হুমকি? সাধারণ মানুষ কি বলছেন? সোশ্যাল মিডিয়াতে প্রায় 40,000 ভোট গত 2 ঘন্টায়। সাধারণ মানুষ কি বলছেন? ফেসবুকের রেজাল্ট প্রথমে দেখাবো। ফেসবুকে সাধারণ মানুষ বলছেন 81% যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে ভোটে জিততে চাইছেন, না বলছেন 19%। পরেরটা এক্স হ্যান্ডেলে সাধারণ মানুষ কি বলছেন, আপনারা দর্শকরা কি বলছেন, এক্স হ্যান্ডেলের মাধ্যমে ভোটিং করে আপনারা কি বলেছেন সেই রেজাল্ট। 100% মানুষ বলেছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে হুমকি সুরে ভোট পেতে চাইছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের চেষ্টা। ইউটিউব 94% মানুষ, ইউটিউবের রেজাল্ট দেখাবো। ইউটিউবে সবচেয়ে বেশি ভোট পড়েছে। ইউটিউবে 94% মানুষ বলছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে ভোট বাঁচাতে চাইছেন, ভুয়ো ভোট পেয়ে তিনি এসেছেন, সেই ভোট বাঁচাতে চাইছেন, না বলছেন 6% মানুষ। এখানে আমায় শেষ করতে হচ্ছে এই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনি ভুলে যান যে আপনার কাজ নয় আপনার সরকারি কর্মচারীদের হুমকি দিয়ে তাদের যা দায়িত্ব রেসপন্সিবিলিটি সেটা থেকে আটকানো, তাহলে পরে হয়তো পরের বার মানুষ আরেকটু সম্মানের সঙ্গে আপনাকে দেখবে ওই চেয়ারে, এবং ওই চেয়ারে আপনি যখন বসেন আপনার দায়িত্বটাও হয়তো আপনি ভালো বুঝতে পারবেন। তার কারণ চেয়ারে বসে যখন আপনি বলেন যে এর পরেও কিন্তু এই চাকরিটাই করতে হবে, এই হুমকিটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু প্রতি মুহূর্তে আপনার কথা শুনছে। 2026-এ কি হতে চলেছে নজর থাকবে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে কিশোর অগ্নিবাণে বড় ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। সংসদে ভারতীয় সেনাকে অপমান করলেন কল্যাণ ব্যানার্জি। টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি অত্যন্ত কুরুচিকরভাবে অপমান করেছেন ভারতীয় সেনাকে। তারই সঙ্গে সঙ্গে পাকিস্তানের ভাষায় কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি। কি বলেছেন কল্যাণ ব্যানার্জি শুনবো। সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিএসএফ জওয়ানরা বসে বসে দেখল। অপোজিশনের ইডি সিবিআই লেখার জন্য অজিত গোপাল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত গোপাল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। পাল্টা কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শুনবো। আমাদের অনেক যত কম গুরুত্ব দেওয়া যায় ততই ভালো। একজন মহিলাকে যিনি সম্মান করতে পারে না, তা আবার নিজের দলের, অন্য দলের হলেও না ভেবে যেতাম। স্বাভাবিকভাবে তার বক্তব্যকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। বাংলায় বক্তব্য রেখেছেন, বাংলায় বক্তব্য রাখুন, কোনো অসুবিধা নেই। বাংলার সাথে ইংরেজিও রেখেছেন। দেশ জবাব দেবে, বারবার জবাব দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জবাব দেবেন, প্রত্যেকটি জবাব ওরা পাবে। তৃণমূল কংগ্রেসের যে যে ধরনের যুদ্ধংদেহী আমরা মনোভাব আজকে দেখলাম, এই যুদ্ধংদেহী মনোভাব যদি বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে থাকতো, তাহলে বাংলার ডেমোগ্রাফিটা বা জনবিন্যাসটা এইভাবে পরিবর্তিত হয়ে যেত না, আর বাংলা থেকে হিন্দুদের এইভাবে পালায়ন করতে হতো না। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।